5 দশকের ইতিহাস পরিবর্তন, বাংলাদেশে মিসাইল ভর্তি জাহাজ। গত 5 বছরে পাকিস্তানের ভেতর বাংলাদেশের যে মোট রপ্তানি 1.8% বৃদ্ধি পেয়েছে। 2017 সালে পাকিস্তানের ভেতর বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল মাত্র 67 মিলিয়ন মার্কিন ডলার, যেটা 2022 সালে এসে এর পরিমাণ ঠেকেছে মাত্র 74 মিলিয়ন মার্কিন ডলার। গত 5 বছরে পাকিস্তানের বাজারে যেখানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে মাত্র 1.8%, হিসেব বলছে ঠিক একই সময় পাকিস্তানের বাংলাদেশের ভেতরে রপ্তানি বেড়েছে প্রায় 200%। 2020 সালের দিকেও বাংলাদেশের ভেতর পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল 300 মিলিয়ন মার্কিন ডলার, যেটা বর্তমানে বিলিয়ন ডলারের কাছাকাছি। বাংলাদেশের ভেতর পাকিস্তানের মোট রপ্তানির পরিমাণ এখন 839 মিলিয়ন মার্কিন ডলার। এখন আমি জানি প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, পাকিস্তানের বাজারে এখনো 100 মিলিয়ন ডলারই আমরা টপকাতে পারিনি, আর পাকিস্তান বাংলাদেশের বাজারে বিলিয়ন ডলার টপকে যাওয়ার অনেকটাই কাছে। এমন যে বাণিজ্য বৈষম্যতা, সেটা কি করে তৈরি হলো? এমন বাণিজ্য বৈষম্যতার মূলে রয়েছে পাকিস্তানের কিছু দ্বৈত আচরণ এবং অসদাচরণ। পাকিস্তান বাংলাদেশের বাজারে পণ্য রপ্তানি করতে চায়, আমরা সুযোগও দিচ্ছি, তবে পাকিস্তানের বাজারে তারা আমাদের পণ্য রপ্তানির সুযোগ দিচ্ছে না, উল্টো কিন্তু তারা এন্টি ডাম্পিং শুল্ক দিয়েছে। পাকিস্তানের বাজারে আমাদের সবথেকে বড় পণ্য রপ্তানির জন্য যে পণ্য, সেটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। 2021 সালেও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পরেও পাকিস্তান এন্টি ডাম্পিং শুল্ক অব্যাহত রেখেছিল। বিষয়টা সবসময় পরিষ্কার ছিল যে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবসায়ীদের ক্ষতি করার শামিল, কারণ তারা বাংলাদেশের বাজার দখল করতে চায়, তাদের বাজারে প্রবেশাধিকার দিতে চায় না, যার জন্য এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ 52 বছর ধরে কখনোই কিন্তু কোনো সরাসরি যে জাহাজ চলাচল, সেটা তৈরি হয়নি। আসলে এই জিনিসটা আমাদের কোনো প্রয়োজনীয়তাই তৈরি হয়নি যে দেশের ভেতরে আমাদের রপ্তানির মাত্র 74 মিলিয়ন মার্কিন ডলার বাৎসরিক, সেই দেশের ভেতর কোনো একক জাহাজে কোনো পণ্য পাঠানো সম্ভব নয়, যার জন্য সরাসরি জাহাজ চলাচল কখনোই তৈরি হয়নি। নজিরবিহীনভাবে 52 বছরের রেকর্ড ভেঙে এবার বর্তমানে অন্তর্বর্তী সরকার পাকিস্তানের জাহাজকে বাংলাদেশে সরাসরি নোঙর করার অনুমতি দিয়েছে এবং বাংলাদেশের বাজার উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তানের জন্য। দীর্ঘ 52 বছর পর পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও যেভাবে তোলপাড়, আমাদের প্রতিবেশী দেশ ভারত রয়েছে, সেখানেও কিন্তু বিষয়টা আরো তোলপাড়, কিন্তু তারা কিন্তু প্রচন্ডভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে নতুন এই কার্যক্রম শুরু হওয়ার কারণে। প্রায় 300টি কন্টেইনার ভর্তি করে করাচি বন্দর থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানের সেই জাহাজটি। তবে ওই 300টি কন্টেইনারে আসলে কি পণ্য রয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এই জিনিসটা নিশ্চিত হওয়া যায়নি আসলে বাংলাদেশ পাকিস্তান থেকে কি আমদানি করেছে। ওই সময় ওই জাহাজটির করা অবস্থায় যখন কার্যক্রম শুরু করেছে, তখন বাংলাদেশে যে পাকিস্তানের হাই কমিশনার রয়েছে সৈয়দ আহমেদ মারুফ, তিনি সরাসরি উপস্থিত ছিলেন এবং এ সময় তিনি দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে এমনটাই বলেছেন যে এই রুটটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চেইন অফ সাপ্লাই এর নতুন দিগন্ত উন্মোচন করবে। পাকিস্তানের বর্তমান যে অর্থনৈতিক কন্ডিশন এবং বাংলাদেশের পণ্য রপ্তানিতে তারা এই ধরনের অ্যান্টি ডাম্পিং শুল্ক এবং নানান ধরনের কঠিন শর্ত দিয়ে রেখেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বাজারে আমাদের পণ্য রপ্তানি বাড়বে না, অর্থনৈতিক সুযোগটা খুবই কম। তবে এই ক্ষেত্রে চেইন অফ সাপ্লাই এর যে বিষয়টা, সেটা সামরিক ক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে, যার ইঙ্গিত কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই আমরা পেয়ে গেছি। 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনে হয়েছে, আর এর মাত্র 20 দিন পরে 25 আগস্ট বাংলাদেশের ভেতর পাকিস্তান থেকে এমুনেশন বোঝাই নতুন সাপ্লাইয়ের যে জাহাজ, সেটা এসেছিল এবং হিসাব বলছে সেই জাহাজের ভেতর অন্তত পক্ষে 40,000 রাউন্ড আর্টিলারি শেল, 40 টন RDX এবং বিভিন্ন ধরনের আরো প্রায় 2900 সামরিক ইকুইপমেন্ট ছিল সেই জাহাজে। এখন নতুন ব্যাচের সাপ্লাই আসলে কি আছে, বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানের যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছে এবং যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে এবং পাকিস্তান ডিফেন্সের যে ওয়েবসাইট রয়েছে, তারা নিশ্চিত করছে যে বাংলাদেশের নতুন ব্যাচের ডেলিভারিতে পাকিস্তান যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে সেটা বাংলাদেশে পাঠাচ্ছে এবং এই নতুন জাহাজে যেটা বাংলাদেশের নোঙর করলো, এখানে হয়তো সেই 300 কন্টেইনারের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ সেই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাপ্লাই রয়েছে। 1970 সাল থেকে 80-র দশকে চীন যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করেছিল, এই যে 8, যেটার পাকিস্তানি ভেরিয়েন্ট নাম হলো বাক্তার শিখান, সেই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল
মিসাইল হয়তো বাংলাদেশ ক্রয় করেছে এবং এগুলো হয়তো ডেলিভারি দেয়া হয়েছে। এই মিসাইলগুলো খুবই পুরনো আমলের। এই মিসাইলগুলো এখন আর চলে না। এখন আধুনিক রেঞ্জের, খুব বড় রেঞ্জের মিসাইল চলে এসেছে। তুরস্কের কাছে এর থেকে ভালো ভালো বহু এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেগুলো আমরা ক্রয় করতে পারতাম, কিংবা চীনের কাছেও এর থেকে আরো ভালো ভালো আধুনিক বহু মিসাইল রয়েছে। এখন কেন আমরা সেদিকে না গিয়ে পাকিস্তানের সেই পুরনো আমলের বাক্তার শিখান এন্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয় করতে গেলাম, সেটাই কিন্তু প্রশ্ন। তবে এক্ষেত্রে একটা যৌক্তিক উত্তরও আছে। আমাদের বর্তমান যিনি আইন উপদেষ্টা রয়েছেন, তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের চারদিকে বন্ধু কোনো রাষ্ট্র নেই। বাংলাদেশে কিন্তু আর কোনো বন্ধু রাষ্ট্র নেই। রাশিয়া ছিল, একসময় চীন ছিল, এবং একটি পক্ষ মনে করত যে ভারতে ছিল, বা আরেকটি পক্ষ মনে করত যুক্তরাষ্ট্রও ছিল। এখন আমাদের চারদিকে আর কোনো বন্ধু রাষ্ট্র নেই। কোনো দেশই কিন্তু বাংলাদেশকে এখন আর বিশ্বাস করতে চায় না এবং আমাদের কাছে কোনো টেকনোলজিও বিক্রি করতে চায় না। আর এই জন্যই কিন্তু বাধ্য হয়ে আমরা পাকিস্তানের কাছে গেছি। বিষয়টা হলো, ছুরির আঘাত এমন জিনিস যেটা বন্ধু দেশ আর শত্রু দেশ কখনোই কিন্তু মসৃণ হয় না। সে আঘাত কিন্তু আঘাতই হয়। আর সুতরাং বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং বাংলাদেশের ভূখণ্ড কখনোই কিন্তু তৃতীয় দেশের স্বার্থে একটি প্রক্সি গ্রাউন্ড হিসেবে কখনোই ব্যবহার হতে পারে না। কারণ ইতিহাস সাক্ষী দেয় এবং বর্তমান সময়েও কিন্তু আমরা নিজের চোখে দেখেছি যে তৃতীয় দেশের স্বার্থ হাসিলের জন্য কোনো দেশ যদি নিজের ভূখণ্ডকে প্রক্সি বানায়, তাহলে তাদের কি অবস্থা হয়। একসময় কিন্তু পাকিস্তান বাংলাদেশের ভূখণ্ডটাকে প্রক্সি বানাতে চেয়েছিল। সেই তর্কেই আমরা গেলাম না। যে কার জন্য হয়েছিল, কি হয়েছিল, সেটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক ভাবেই থাক, সেই তর্কেই আমরা গেলাম না। তবে সাধারণ মানুষ হিসেবে এই জিনিসটা তো অস্বীকার করার জায়গা নেই যে বাংলাদেশের চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ঢুকেছিল, এবং বিষয়টা হলো যে পাকিস্তান থেকে এই সাপ্লাই বাংলাদেশে কেন এসেছিল? বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের। এখন দেখুন, আজকে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের যদি অস্ত্র দেই, কালকে ভারত আমাদের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিবে। বা কোনো কোনো বিচ্ছিন্নতাবাদী ভারতেও কাজ করে, বাংলাদেশেও কাজ করে, যেমন কুকি চীন। এটা কিন্তু বাংলাদেশেও একটিভ, ভারতীয় একটিভ। সুতরাং বিচ্ছিন্নতাবাদী সবার শত্রু। পাকিস্তান হলো এমন দেশ, যে দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, বিশেষ করে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করা, খুবই বিপজ্জনক একটা বিষয়। কারণ পাকিস্তানের অভ্যন্তরীণ জায়গায় কিন্তু কন্ট্রোল নেই। যে জিনিসটা পাকিস্তান সরকারই কিন্তু স্বীকার করেছে যে কন্ট্রোল নেই। জায়গায় জায়গায় হামলা হচ্ছে, জায়গায় জায়গায় বিচ্ছিন্নতাবাদীরা প্রচুর শক্তিশালী হচ্ছে। এই দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং সকল কিছু উন্মুক্ত করে দেয়া বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। দেখুন, মাত্র 7 দিন আগের ঘটনা, পাকিস্তানের ভেতর একটি রেল স্টেশনের ভেতর বোমা হামলার ঘটনা ঘটেছে, যে ঘটনায় 28 জন পাকিস্তান নিহত হয়েছেন এবং 53 জন পাকিস্তানি আহত হয়েছেন। বাংলাদেশের ভেতর রাজনৈতিক বিভাজন রয়েছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসগুলো কখনো কল্পনাই করা যায় না। আমাদের দেশের মানুষ একে অন্যের প্রতি অনেকটাই কিন্তু ভালো আচরণ করে এবং অনেকটা মায়া মহব্বত রাখে। এই ধরনের ঘটনা কখনোই বাংলাদেশে ঘটবে না। এখন যে দেশের ভেতরে এই ধরনের ঘটনা ঘটে, তাদের সঙ্গে সম্পর্ক আমরা কেন বৃদ্ধি করতে যাব এইভাবে উন্মুক্তভাবে? যদি আমাদের প্রক্সি হতেই হয়, তাহলে আমরা হব যুক্তরাষ্ট্রের। যদি প্রক্সি হতেই হয়, তাহলে হব চীনের, সুপার পাওয়ারের হব। পাকিস্তানের মতো দেশের কেন হব? আমাদের ভালো ভালো অপশন রয়েছে। আমরা টার্কির থেকে অস্ত্র ক্রয় করতে পারি, আমরা চীনের থেকে ক্রয় করতে পারি, তাদের কাছ থেকে আমরা কিন্তু সুবিধাও আদায় করতে পারি। চীনের থেকে অস্ত্র ক্রয় করলে চীন আমাদের নিরাপত্তার গ্যারান্টার হতে প্রস্তুত। এই সুযোগগুলো আমাদের ব্যবহার করতে হবে। 52 বছর যে জিনিসের পরিবর্তন হয়নি, বহু সরকার ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় গেছেন, যে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি, 52 বছর পর একদিনেই পরিবর্তন হয়ে গেল। প্রশ্নটা হচ্ছে যে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে সেই পরিবর্তনটা তারা কি চোখে দেখবে? দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।